তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC8 পেপার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই পেপারের মডিউল 2 থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো প্রথম প্রশ্ন আছে ব্রিটিশ কমন সভা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলীর তুলনা করো। এখানে ব্রিটিশ কমন সভা মানে কি, ব্রিটেন মানে ইংল্যান্ডের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে জনপ্রতিনিধি সভা। এই দুটো সভার যে স্পিকার থাকে তাদের ক্ষমতা কার্যাবলীর তুলনা করতে বলা হচ্ছে। এবারে এখানে প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভার নিম্নকক্ষের সভাপতিত্ব করার ক্ষেত্রে ব্রিটিশ কমন সভার স্পিকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় দেশের স্পিকারই নিজ নিজ কক্ষের সর্বোচ্চ আধিকারিক, তবে দুই দেশের সাংবিধানিক ব্যবস্থা ও রাজনৈতিক রীতিনীতির মৌলিক পার্থক্যের কারণে তাদের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদার মধ্যে বেশ কিছু সাদৃশ্য থাকলেও সুস্পষ্ট পার্থক্য বেশি নজরে পড়ে। এবার প্রথমে কি আছে, সাদৃশ্য মানে কি, সাদৃশ্য মানে মিল। সেখানে কি বলা হচ্ছে দেখো, দুই দেশের স্পিকারের কার্যাবলীর মধ্যে প্রধান সাদৃশ্যগুলি হলো অর্থাৎ মিলগুলো কি। প্রথম হচ্ছে দেখো, উভয় স্পিকার নিজ নিজ আইনসভার নিম্নকক্ষের অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সভার শৃঙ্খলা, শান্তি, গাম্ভীর্য বজায় রাখার দায়িত্ব পালন করেন। তারপরে কি বলা হচ্ছে, দ্বিতীয়ত, উভয় দেশের স্পিকারই সভার কার্য পরিচালনার নিয়মাবলী বা কার্যবিধি ব্যাখ্যা করেন এবং পয়েন্ট অফ অর্ডার বা নিয়মতান্ত্রিক বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি করেন। তারপরে কি বলা হচ্ছে, তৃতীয়ত বলা হচ্ছে উভয় স্পিকারই আইনসভার সদস্যদের বিশেষ অধিকার ও স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে রক্ষাকর্তা হিসাবে কাজ করেন এবং সভার বাইরের জগতের কাছে নিজ নিজ কক্ষের প্রতিনিধিত্ব করেন। এবারে বৈসাদৃশ্য বা পার্থক্য, এই পোর্শনটা ভালো করে বোঝো। এবার দেখো, উভয় দেশের স্পিকারের মধ্যে প্রকৃতিগত ও ক্ষমতাগত পার্থক্যগুলি হলো, প্রথম হচ্ছে দলীয় সম্পর্ক এবং নিরপেক্ষতা। এখানে কি বলা হচ্ছে দেখো, ব্রিটিশ স্পিকার পদে নির্বাচিত হওয়ার পরই তার রাজনৈতিক দলের সদস্যপদ ও দলীয় সম্পর্ক ত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করে। অন্যদিকে মার্কিন স্পিকার তার দলের সাথে সম্পর্ক ছিন্ন করেন না, বরং তিনি হাউসের সংখ্যাগরিষ্ঠ দলের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা হিসাবে কাজ করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে বিতর্কে অংশগ্রহণ। এখানে কি বলা হচ্ছে, চরম নিরপেক্ষতার কারণে ব্রিটিশ স্পিকার সভায় কোনো বিতর্কে অংশগ্রহণ করে না। অপরদিকে বা বিপরীতক্রমে মার্কিন স্পিকার তার দলের নীতি ও স্বার্থ রক্ষার জন্য স্পিকারের আসন ছেড়ে সাধারণ সদস্যের আসনে বসে বিতর্কে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেন। তারপরে কি পরের পয়েন্ট হচ্ছে ভোটাধিকার প্রয়োগ। এখানে কি বলা হচ্ছে যে ব্রিটিশ স্পিকার সাধারণত ভোটদানে বিরত থাকেন এবং কেবল কোনো বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে তিনি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট প্রয়োগ করেন এবং সবার স্থিতাবস্থা বজায় রাখেন। কিন্তু মার্কিন স্পিকার সাধারণ সদস্যদের মতোই যে কোনো বিলের ওপরে নিজের স্বাভাবিক অধিকার প্রয়োগ করতে পারেন। তারপরে কমিটির সদস্য মনোনয়ন। ব্রিটিশ স্পিকার কমিটির গঠন বা সদস্য নিয়োগের ক্ষেত্রে খুবই সীমিত ক্ষমতা থাকে। এটি মূলত দলগুলির মধ্যে সমন্বয়ের ভিত্তিতে হয়, কিন্তু মার্কিন স্পিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে নিজের দলের
নিয়োগ করার ক্ষেত্রে, সদস্যদের নিয়োগ করার ক্ষেত্রে ব্যাপক ক্ষমতার অধিকারী, যা তার রাজনৈতিক শক্তি বৃদ্ধি করে। তারপরে কি, অর্থবিল নির্ধারণ। ব্রিটেনে কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে বিতর্কে উঠলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা ব্রিটিশ স্পিকারের হাতে ন্যস্ত। মার্কিন স্পিকারের এই ধরনের কোনো বিশেষ সাংবিধানিক ক্ষমতা নেই। তারপর হচ্ছে পদের স্থায়িত্ব এবং ভবিষ্যৎ। সেখানে কি বলা হচ্ছে, ব্রিটিশ স্পিকারের পদটি চূড়ান্ত সম্মানের। ব্রিটিশ স্পিকারের পদটি কি চূড়ান্ত সম্মানের এবং রীতিনীতি অনুযায়ী তার পুনর্নির্বাচন সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে থাকে। আর এটি তার রাজনৈতিক জীবনের শেষ ধাপ। অন্যদিকে মার্কিন স্পিকারের পদে থাকার জন্য প্রতিবার তাকে তীব্র দলীয় প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয় এবং এই পদটি তার উচ্চতর রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি ধাপ হতে পারে, যেমন রাষ্ট্রপতি নির্বাচন। এর পরবর্তীকালে, অর্থাৎ আগে স্পিকার থাকবে, পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতিও হতে পারেন যদি নির্বাচিত হন। এবার উপসংহারে কি বলা হচ্ছে, সারসংক্ষেপে বলা যায় বা পরিশেষে বলা যায়, ব্রিটিশ স্পিকারের পদটি চরম নিরপেক্ষতা, মর্যাদা ও সাংবিধানিক রীতিনীতির প্রতীক। অন্যদিকে মার্কিন স্পিকারের পদটি গভীর রাজনৈতিক ক্ষমতা ও দলীয় প্রভাবের একটি শক্তিশালী কেন্দ্র। লর্ড ব্রাইসের কথায়, ব্রিটিশ স্পিকার সভায় একজন নিরপেক্ষ রেফারি আর মার্কিন স্পিকার হলেন দলের ক্যাপ্টেন। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে ভালো করে বোঝো। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। রাশিয়ার বর্তমান শাসন ব্যবস্থা 1993 সালের সংবিধানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক বিশাল ভৌগোলিক আয়তন এবং বিপুল জাতিগত বৈচিত্র্যের কথা মাথায় রেখে রাশিয়ায় একটি নতুন গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সূচনা করা হয়। পূর্বের চূড়ান্ত কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে রাশিয়া একটি যুক্তরাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এবার পরের পয়েন্ট, রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি। এই পোর্শনটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো, রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি এটাকে বোঝো। রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি মূলত অসম এবং অর্ধকেন্দ্রিক ধরনের। তাত্ত্বিকভাবে এটি একটি যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র হলেও বাস্তবে এখানে কেন্দ্রের আধিপত্য অত্যন্ত প্রবল। রাশিয়ার শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির হাতে প্রভূত ক্ষমতা থাকায় বহু রাষ্ট্রবিজ্ঞানী একে সুপার প্রেসিডেন্টিয়াল ব্যবস্থা বলে আখ্যায়িত করেন। সংবিধানে আঞ্চলিক স্বায়ত্তশাসন স্বীকৃত হলেও রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতা ক্রমান্বয়ে কেন্দ্রের দিকে ঝুঁকছে। বিভিন্ন অঙ্গরাজ্যের ঐতিহাসিক ও জাতিগত পার্থক্যের কারণে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো সমতা নেই। তাছাড়া পরবর্তীকালে পুতিনের শাসনকালে কেন্দ্র রাজ্য সম্পর্কের ব্যাপক রদবদল ঘটে এবং শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণের সুবিধার্থে সমগ্র দেশকে কয়েকটি বৃহৎ ফেডারেল ডিস্ট্রিক্ট এ ভাগ করা হয়। এর ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আড়ালে রাশিয়ায় একটি শক্তিশালী এককেন্দ্রিক ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার বিকাশ ঘটে। তারপরে কি বলা হচ্ছে, রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য। এবার রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখে নাও। প্রথম বৈশিষ্ট্য আছে সংবিধানের স্বীকৃতি। রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একটি লিখিত ও সুদৃঢ় সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত। এই সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সম্পর্ক, ক্ষমতা এবং স্বায়ত্তশাসনের অধিকার আইনিভাবে সুরক্ষিত করা হয়েছে। পরের পয়েন্ট আছে, দেখো, অসম যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এটি রাশিয়ার শাসন ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। রাশিয়ার অন্তর্গত প্রায় 89টি অঙ্গরাজ্য বা সাবজেক্ট রয়েছে, যেগুলি শাসনতান্ত্রিক ও রাজনৈতিক মর্যাদা সমান। দেখো, এখানে সাবজেক্ট মানে কিন্তু অঙ্গরাজ্যের কথা বলা হচ্ছে। রাশিয়ার অঙ্গরাজ্যকে সাবজেক্টস বলা হয়, ঠিক আছে। আর এগুলির মধ্যে 21টি প্রজাতন্ত্র,
46টি প্রদেশ এবং 9টি অঞ্চল এবং কয়েকটি স্বশাসিত অঞ্চল ও যুক্তরাষ্ট্রীয় শহর রয়েছে, যা স্বায়ত্তশাসনের মাত্রায় বিস্তার ফারাক রয়েছে। তারপর ক্ষমতার সুস্পষ্ট বন্টন। অন্যান্য যুক্তরাষ্ট্রের মতো সংবিধানে কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির মধ্যে ক্ষমতার সুস্পষ্ট বন্টন করা হয়েছে। সংবিধানের 71 নম্বর ধারায় বৈদেশিক নীতি, প্রতিরক্ষা ও মুদ্রার মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি কেন্দ্রের হাতে রয়েছে। 72 নম্বর ধারায় যুগ্ম ক্ষমতার উল্লেখ আছে এবং 73 নম্বর ধারা অনুযায়ী অবশিষ্ট ক্ষমতাগুলি অঙ্গরাজ্যগুলির হাতে ন্যস্ত করা হয়েছে। এবার কি বলা হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। রাশিয়ার জাতীয় আইনসভা বা ফেডারেল অ্যাসেম্বলি দ্বিকক্ষ বিশিষ্ট। এর নিম্নকক্ষের নাম ডুমা, স্টেট ডুমা, যা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। উচ্চকক্ষের নাম ফেডারেল কাউন্সিল, যেখানে প্রতিটি অঙ্গরাজ্য থেকে সমান সংখ্যক প্রতিনিধি পাঠানো হয়, অর্থাৎ 2 জন করে, যা অঙ্গরাজ্যগুলির স্বার্থ সুরক্ষা মঞ্চ হিসাবে কাজ করে। পরের পয়েন্ট হচ্ছে শক্তিশালী কেন্দ্র ও রাষ্ট্রপতির ভূমিকা। রাশিয়ার কেন্দ্র অত্যন্ত শক্তিশালী। রাষ্ট্রপতি হলেন শাসন ব্যবস্থার মূল চালিকা শক্তি। তিনি অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক কাজে সরাসরি হস্তক্ষেপ করতে পারেন এবং সংবিধান পরিপন্থী মনে হলে আঞ্চলিক সরকারের যে কোনো আইন বা নির্দেশ বাতিল করতে পারে, যা প্রথাগত যুক্তরাষ্ট্রীয় রীতির পরিপন্থী। পরের পয়েন্ট কি? পরের পয়েন্ট বিচ্ছিন্ন হওয়ার অধিকারের অনুপস্থিত। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সংবিধানে অঙ্গরাজ্যগুলি স্বেচ্ছায় বিচ্ছিন্ন হওয়ার অধিকার স্বীকৃত থাকলেও বর্তমান রাশিয়ার সংবিধানে অঙ্গরাজ্যগুলি রাশিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো আইনি অধিকার নেই। রাষ্ট্রীয় ঐক্য অখণ্ডতা রক্ষার স্বার্থে রাশিয়াকে একটি অবিভাজ্য রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং শেষে তোমরা উপসংহারটা দেবে, উপসংহার দিয়ে শেষ করবে। এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।